আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা বীজগণিত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বীজগণিতীয় প্রতীক। বীজগণিতীয় প্রতীক কি? বীজগণিতীয় প্রতীক হচ্ছে আমরা পাটিগণিতে যেরকম সংখ্যা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে থাকি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক, একই রকমভাবে ওই 10টি প্রতীক যখন আমরা বীজগণিতে ব্যবহার করি তখন তাদেরকে আমরা লিখি 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2 এইরকম করে আমরা 9 পর্যন্ত লিখব। তাহলে এই যে এখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, এখানে সর্বমোট 10টি অঙ্ক রয়েছে। এই 10টি অঙ্ককে আমরা বলে থাকি, প্রত্যেকটিকে অঙ্ক বলি আর এই সবগুলোকে আমরা বলি সংখ্যা প্রতীক। এই সংখ্যা প্রতীকগুলো যখন আমরা বীজগণিতে ব্যবহার করি, যখন আমরা বীজগণিতে ব্যবহার করে থাকি তখন তাদেরকে আমরা বলি বীজগণিতীয় প্রতীক। আর বীজগণিতের একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে বীজগণিতে এই সংখ্যা প্রতীকের পাশাপাশি অক্ষর প্রতীকও ব্যবহার করা যায়। সেগুলো কি? অক্ষর প্রতীক বলতে বোঝানো হয় এ, বি, সি অথবা পি, কিউ, আর অথবা এক্স, ওয়াই, জেড, অর্থাৎ অক্ষর। এক কথায় বলতে গেলে অক্ষর। তাহলে আমরা বীজগণিতের মধ্যে এই সংখ্যা প্রতীকও ব্যবহার করতে পারি, আবার পাশাপাশি অক্ষর প্রতীকও ব্যবহার করতে পারি। এটি হচ্ছে বীজগণিতের একটি মৌলিক বৈশিষ্ট্য। তাহলে এই প্রতীকগুলোকেই বলা হয় বীজগণিতীয় প্রতীক। এরপরেই আছে চলক। চলক কি? চলক হচ্ছে কোনো সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে ওই সমীকরণের চলক বলা হয়। সেটা কি? আমরা যদি এখানে একটা সমীকরণ লিখি তা হচ্ছে x + 3 = 10। এটা একটা সমীকরণ। এই সমীকরণে বলা হচ্ছে যে x এর সাথে 3 প্লাস করা হলে, অর্থাৎ যোগ করা হলে ফলাফল 10 এর সমান হবে, অর্থাৎ 10 হবে। তাহলে এখানে x এর মান কিন্তু আমরা নির্দিষ্ট করে জানি না। আমরা অঙ্কটা করে x এর মান বের করব, কিন্তু প্রথমেই কি আমরা x এর মান জানি না? x এর মান আমাদের অজানা। তাহলে এই সমীকরণটিতে x এর মান অজানা। তাহলে কোন সমীকরণের যে রাশির মান অজানা বা অজ্ঞাত থাকে, অর্থাৎ কোন সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে ওই সমীকরণের চলক বলা হয়। তাহলে এটি একটি সমীকরণ। আমরা যদি আরেকভাবে লিখি তা হচ্ছে 15 - y = 3, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে 15 থেকে y কে যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফল 3 হবে। তাহলে y এর মান কিন্তু নির্দিষ্ট করে আমাদের জানা নাই। তাহলে যে সমীকরণের কোন সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে ওই সমীকরণের চলক বলা হয়। চলকের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন চলকের মান পরিবর্তন হয়। সব সময় যে y এর একই মান থাকবে তা না। অঙ্ক ভেদে, প্রশ্ন ভেদে, অর্থাৎ সমীকরণ ভেদে চলকের মান বিভিন্ন রকমের হতে পারে। চলকের মান পরিবর্তন হয়, চলকের মান নির্দিষ্ট নয়, অর্থাৎ চলকের মান সব সময় একই রকম থাকবে তা না। এক এক সময় চলকের এক এক রকমের মান হতে পারে, আর চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। অর্থাৎ যেমন আমরা যদি খেয়াল করি তাহলে এই অঙ্কটাতে তাহলে কতর সাথে 3 যোগ করলে ফলাফল 10 হয়? 7 এর সাথে 3 যোগ করলে 10 হয়। তাহলে এখানে x এর মান হচ্ছে 7, চলকের মান 7। আবার এখানে y এর মান কত? 15 থেকে কত বিয়োগ করলে 3 হবে? অর্থাৎ 15 থেকে আমরা যদি 12 অর্থাৎ 12 বিয়োগ করি তাহলে ফলাফল 3 হয়। তাহলে এখানে y এর মান 12। তাহলে এখানে চলকের মান 7, এখানে চলকের মান 12। এই x দিয়ে যদি আমি আরেকটা বুঝাই তাহলে একেবারে পুরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তা হচ্ছে 7 - x = আমরা যদি এখানে লিখি 2, তাহলে 7 থেকে x মাইনাস করলে ফলাফল 2 হবে। 7 থেকে কত মাইনাস করলে 2 হয়? 7 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে কিন্তু ফলাফল 2 হয়। তাহলে আমরা বলতে পারি x এর মান হচ্ছে 5। তাহলে এখানে x এর মান 7 আর এখানে x এর মান 5, দুই জায়গা দুই রকম, কিন্তু উভয় জায়গাতে কিন্তু x আছে। তাহলে এই সমীকরণ অনুযায়ী x এর মান 7, এই সমীকরণ অনুযায়ী x এর মান 5। অর্থাৎ চলক বিভিন্ন সময় বিভিন্ন রকমের মান ধারণ করতে পারে। চলকের নির্দিষ্ট মান না যে সব সময় চলকের এই মানটাই হবে, না। চলকের মান নির্দিষ্ট নয়, চলকের মান পরিবর্তন হয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। তাহলে আমরা চলক কি? চলক শিখলাম কোন সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে ওই সমীকরণের চলক বলা হয়। এরপরে আছে
প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কি? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে এই যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই চারটি চিহ্নকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। এখন এই যে চারটি চিহ্ন আমরা কি বললাম প্রথমে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এগুলোকে আরেকভাবে উচ্চারণ করা হয়। সেটা কি? সেটা হচ্ছে বীজগণিতে এই যোগ এটিকে উচ্চারণ করা হয় প্লাস নামে। অর্থাৎ আমরা যখন বীজগণিতে অঙ্ক করতে যাব তখন আমরা এই যোগ চিহ্নকে বলবো প্লাস, এই বিয়োগ চিহ্নকে বলবো মাইনাস, এই গুণ চিহ্নকে বলবো ইনটু বা ডট। এই বীজগণিতে এই গুণ চিহ্নের পরিবর্তে আরও একটা চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই ডট চিহ্ন। এটিও এই গুণ চিহ্নের হিসেবেই ব্যবহৃত হয়। আমরা দুইটিকে পাশাপাশি লিখে দিই, ইনটু বা ডট বা মাল্টিপ্লিকেশন। এটির তিনটি নাম রয়েছে, ইনটু বা ডট বা মাল্টিপ্লিকেশন। এই তিনটির যে কোনো একটি নাম দিয়ে আমরা এটিকে ডাকতে পারবো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইনটু শব্দটাই বেশি উচ্চারিত হয়ে থাকে। আমরা বীজগণিতে ইনটু শব্দটাই বেশি উচ্চারণ করে থাকি। আর এই যে ভাগ, এই ভাগকে বীজগণিতে বলা হয় ডিভিশন। তাহলে প্রক্রিয়া প্রতীক, এই প্রক্রিয়া প্রতীক হচ্ছে, প্রক্রিয়া চিহ্ন হচ্ছে এই চারটি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগকে বীজগণিতে প্লাস বলা হয়, বিয়োগকে বীজগণিতে মাইনাস বলা হয়, গুণ বা ডট চিহ্নকে বীজগণিতে ইনটু অথবা ডট অথবা মাল্টিপ্লিকেশন নামে ডাকা হয়, আর ভাগ চিহ্নকে বলা হয় ডিভিশন। তাহলে আমরা প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করলাম। প্রক্রিয়া চিহ্ন কিন্তু আমরা যখন অঙ্ক করি তখন এই প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন আমরা ব্যবহার করি। এরপরে হচ্ছে বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি কি, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে বীজগণিতীয় রাশি কি? বীজগণিতীয় রাশি হচ্ছে যে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। যেমন আমরা যদি এখানে আমাদের লিখি এরকমভাবে 2x + 3y, তাহলে এখানে আমাদের 2x হচ্ছে সংখ্যাসূচক প্রতীক, 3y হচ্ছে সংখ্যাসূচক প্রতীক, আর এই যে মাঝখানে যে আমরা প্লাস চিহ্ন দিলাম এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তাহলে বীজগণিতীয় রাশি বলা হয় যে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ, শব্দটা খেয়াল করবেন, সংযোগ বা বিন্যাসকে বলা হয় বীজগণিতীয় রাশি। এটি একটি বীজগণিতীয় রাশি। আবার আমরা চাইলে লিখতে পারি 9a - 4b, এটি একটি বীজগণিতীয় রাশি। আবার লিখতে পারি আমরা 10m - 4, এটি একটি বীজগণিতীয় রাশি। তাহলে বীজগণিতীয় রাশি বলতে বোঝানো হয় যে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। তাহলে এগুলো তো বীজগণিতীয় রাশি। আমরা চাইলে আরেকটা যদি অন্যরকম উদাহরণ দিই, যেমন 3a * 4b মাইনাস 9c ডিভিশন 2y। এই যে আমরা অনেক বড় করে একটি বীজগণিত রাশি লিখলাম। কেন লিখলাম? কারণ এখানে আমরা প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করলাম। এই যে এখানে ইনটু চিহ্ন, মাইনাস চিহ্ন, ডিভিশন চিহ্ন, আর এখানের মধ্যে সংখ্যাসূচক প্রতীক। তাহলে সংখ্যাসূচক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলা হয়। এখন আমরা শিখব পদ নিয়ে। পদ কাকে বলে? তাহলে পদ বলতে বোঝানো হয় বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। যেমন এখানে কিন্তু দুইটা চিহ্নের কথা বলা হয়েছে, একটা হচ্ছে যোগ চিহ্ন আর একটা হচ্ছে বিয়োগ চিহ্ন। তাহলে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। এখানে কিন্তু গুণ চিহ্ন এবং ভাগ চিহ্নের কথা বলা হয় নাই। গুণ চিহ্ন তার বাম দিক এবং ডান দিক এই উভয় দিক মিলে একটা পদ হয়, ভাগ চিহ্ন তার বাম দিক এবং ডান দিক মিলে একটা পদ হয়, আর যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে। যেমন আমরা এটা দিয়ে একটা উদাহরণ দেখাতে পারি, তা হচ্ছে এখানের মধ্যে এই যে গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন তার বাম দিক এবং ডান দিক উভয় দিক মিলে একটা পদ, সম্পূর্ণ একটা পদ। এই সম্পূর্ণ পদ এখানের মধ্যে বিয়োগ চিহ্নের মাধ্যমে সংযুক্ত আছে। এরপর এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের বাম দিক এবং ডান দিক উভয় দিক মিলে একটা পদ, এই পদ এখানে বিয়োগ চিহ্নের মাধ্যমে সংযুক্ত আছে। তাহলে এখানে কয়টা পদ? এখানে দুইটা পদ। যদিও দেখতে মনে হইতেছে যে 1 2 3 4 চারটা পদ, কিন্তু না, এখানে দুইটা পদ। আবার এই যে 2x + 3y,
এখানে এই প্লাস চিহ্নের এদিকে একটা পদ আর এই 3y একটা পদ, তাহলে এখানে কয়টা পদ? এখানে দুইটা পদ। আবার যদি এইভাবে দেই আমরা যে a মাইনাস 2b প্লাস 9c, তাহলে এখানে কয়টা পদ? এখানে আমাদের পদ হচ্ছে তিনটা, 1 2 এবং সর্বশেষ 3। এই যে এখানের মধ্যে বিয়োগ চিহ্ন এবং যোগ চিহ্ন দ্বারা এগুলো সব সংযুক্ত রয়েছে, সুতরাং এই সম্পূর্ণটি বীজগণিতীয় রাশি। আর বীজগণিতীয় রাশির এই a 2b এবং 9c এই তিনটি এখানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত আছে, সুতরাং এদের প্রত্যেকটিকে আমরা বলবো পদ। তাহলে এখানে কি লক্ষণীয় বিষয় হচ্ছে? দুইটি লক্ষণীয় বিষয়, একটা হচ্ছে যোগ বিয়োগ আর একটা হচ্ছে গুণ ভাগ। গুণ ভাগ যদি থাকে, গুণ চিহ্ন তার বাম দিক ডান দিক মিলে একটা পদ হবে, ভাগ চিহ্ন তার বাম দিক ডান দিক মিলে একটা পদ হবে। কিন্তু যোগ চিহ্ন, যদি যোগ চিহ্ন থাকে তাহলে কিন্তু তার বাম দিক আর ডান দিক মিলে একটা পদ না, তার দুই দিকে দুইটা পদ। আর গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন তাদের দুই দিক মিলে একটা পদ হয়ে যায়। তাহলে যেমন কেন হয় এটার একটা ব্যাখ্যা দিই আমরা। তার কারণ হচ্ছে এই যে এখানে 3a ইন্টু 4b, 3a ইন্টু 4b এখানে গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন থাকলে এখানে গুণ করতে হবে। তাহলে এখানে ফলাফলটা কি হবে? সর্বশেষ ফলাফল 3 4 12 আর এর সাথে b গুণ দিলে ab, অর্থাৎ 3a ইন্টু 4b। যদিও দুইটাকে আলাদা দেখা যাচ্ছে কিন্তু গুণ করে দিলে কিন্তু এই সম্পূর্ণটা একটা ফলাফল হয়ে যায়। এই জন্য গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন তাদের দুই দিক মিলে একটা পদ হয়, আর যোগ বিয়োগ তাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে পদ হয়। তাহলে এখানে কয়টা পদ? এখানে দুইটা পদ, এখানে 1 2, এখানেও দুইটা পদ, এখানের মধ্যে তিনটা পদ। তাহলে আমাদেরকে পদ বলতে আমরা কি বুঝবো? বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। তাহলে আমরা পদ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা শিখব সহগ কি। তাহলে সহগ বলতে আমরা বুঝবো যে কোনো একপদী রাশিতে যখন চলকের সাথে কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে, কি হিসেবে? গুণক। কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সহগ বলা হয়, ওই গুণককে রাশিটির সহগ বলা হয়। যেমন এই যে আমরা একটু আগে যেমন লিখলাম 2x এবং 2x প্লাস 3y, এটি একটি বীজগণিতীয় রাশি। এই রাশিতে আমরা যখন সহগ নির্ণয় করব তখন পদগুলোকে আলাদা আলাদা করে নিব। তাহলে 2x একটি পদ, 3y একটি পদ। এই 2x পদের মধ্যে x হচ্ছে চলক। আমরা এটার সংজ্ঞার ক্ষেত্রে কি বললাম? কোনো একপদী রাশিতে চলকের সাথে, তাহলে এটা হচ্ছে চলক, চলকের সাথে যখন কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীকটিকে আমরা সহগ বলে থাকব। তাহলে এই যে এখানে চলক হচ্ছে x, x এর সাথে 2 কিভাবে আছে? গুণক হিসেবে যুক্ত আছে, কারণ 2 ইন্টু এক্স, 2x বলতে কি বোঝায়? 2 ইন্টু এক্স, অর্থাৎ এখানে গুণাকারে যুক্ত আছে। তাহলে x হচ্ছে চলক আর x এর সহগ হচ্ছে 2। আবার এখানে y হচ্ছে চলক, y এর সহগ হচ্ছে 3। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাদেরকে আমরা কি বলবো? ওই রাশিটির সহগ বলবো, ওই গুণকটিকে। আমরা আরও উদাহরণ দিই, যেমন আমরা যদি এখন লিখি এখানের মধ্যে by, এখানের মধ্যে যদি বলি যে y এর সহগ কত, তাহলে এখানে y এর সহগ হচ্ছে b। আর যদি নির্দিষ্ট করে বলে দিই b এর সহগ কত, তাহলে b এর সহগ হচ্ছে y। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট করে বলা থাকবে যে তোমরা আমাদেরকে বলো যে এখানে y এর সহগ কত, তাহলে y এর সহগ হচ্ছে b। আবার বলো b এর সহগ কত, b এর সহগ হচ্ছে y। এখন এই সহগ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আক্ষরিক সহগ। আমরা কথাটা এখানে লিখি, একটা হচ্ছে সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আক্ষরিক সহগ। সাংখ্যিক সহগ কাকে বলা হয়? সাংখ্যিক সহগ বলতে বোঝানো হয় যে যখন চলকের সাথে কোনো সংখ্যা গুণাকারে যুক্ত থাকে, যখন চলকের সাথে কোনো সংখ্যা প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই সংখ্যা প্রতীকটিকে বলা হয় সাংখ্যিক সহগ। যেমন আমরা যদি এখানে আমাদের লিখি 2x,
এই যেখানে 2x লিখলাম, তাহলে x এর সাথে এখানে 2 গুণ আকারে যুক্ত আছে, অর্থাৎ 2 এখানে গুণক। আর 2 কি? 2 হচ্ছে একটা সংখ্যা প্রতীক, সুতরাং এই 2 হচ্ছে সাংখ্যিক সহগ। আর আক্ষরিক সহগ কি? আক্ষরিক সহগ বলতে বোঝানো হয় কোনো চলকের সাথে যখন কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই প্রতীকটিকে বলা হবে আক্ষরিক সহগ। যেমন আমরা একটু আগে যেমন by লিখলাম, এখানে আমি আবার লিখি by। এখন যদি প্রশ্নে বলা হয় যে y এর সহগ কত, তাহলে y এর সহগ হচ্ছে b, কারণ b এখানে y এর সাথে গুণক হিসেবে যুক্ত আছে। by বলতে বোঝায় b ইন্টু y, তাহলে y এর সাথে b গুণক হিসেবে যুক্ত আছে। আর b যেহেতু অক্ষর প্রতীক, সুতরাং এখানে y এর আক্ষরিক সহগ হলো b। তাহলে আমাদেরকে এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে সহগ দুই রকমের, সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ। যখন কোনো চলকের সাথে সংখ্যা প্রতীক গুণক হিসাবে যুক্ত থাকে তখন তাকে আমরা বলি সাংখ্যিক সহগ। আর কোনো চলকের সাথে যখন কোনো অক্ষর প্রতীক গুণক হিসাবে যুক্ত থাকে তখন তাদেরকে আমরা বলি আক্ষরিক সহগ। তাহলে আমরা সহগ কি এটা আমরা শিখলাম। তবে সহগের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখতে চাই, তা হচ্ছে যদি কোনো চলকের সাথে কোনো সংখ্যা বা কোনো অক্ষর গুণাকারে যুক্ত না থাকে তখন সেখানে ধরে নিতে হবে সেখানে সহগ 1। যেমন আমাদেরকে যদি প্রশ্নে বলা হয় যে bx সম্পূর্ণটা, bx এর সহগ কত, এখানে কিন্তু আমাদেরকে পুরোটা বলে দিছে, কোনোটা কিন্তু আলাদা করে নাই। যদি বলতো যে x এর সহগ কত বলতাম b, যদি বলতো b এর সহগ কত বলতাম x, কিন্তু এখানে বলে দিচ্ছে যে bx সম্পূর্ণটার সহগ কত। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে যদি চলকের সাথে কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত না থাকে তাহলে সেখানের সহগ হচ্ছে 1। যেমন bx এর সহগ কত? bx এর সহগ হচ্ছে 1। কেন 1? তার কারণ আমরা বলতে পারি bx এর সাথে 1 গুণক হিসেবে যুক্ত আছে। আমরা যখন কোনো চলকের সাথে 1 গুণ করি তখন কিন্তু ফলাফল পরিবর্তন হয় না, যেটা ছিল সেটাই থাকে। bx কে যদি আমরা 1 দ্বারা গুণ দেই তাহলে bxই হয়, ফলাফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যেহেতু 1 গুণ আকারে যুক্ত আছে, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি না, সুতরাং 1 হচ্ছে সহগ। তাহলে আমরা কি বলবো? কোনো চলকের সাথে যদি কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত না থাকে তখন সেখানে সহগ হিসেবে 1 কে ধরে নেওয়া হয়। তাহলে আপনারা বলুন যে আমি যদি এখন প্রশ্নে বলি যে cy এই সম্পূর্ণটার সহগ কত, তাহলে এই সম্পূর্ণটার সহগ হচ্ছে 1। তাহলে এখন যদি আমাদেরকে শুধু a দেয় আর যদি বলে যে এই চলকের সহগ কত, এই চলকের সহগ হচ্ছে 1। কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি a কে 1 দ্বারা গুণ দেই তাহলে ফলাফল কিন্তু এই হয়। তাহলে a এর সাথে আমরা বলতে পারি যে 1 গুণক হিসেবে যুক্ত আছে, সুতরাং a এর সহগ হচ্ছে 1। তাহলে আমরা সহগ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা মূল অঙ্কের সমাধানে চলে যাব। তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে কিছু বীজগণিতীয় রাশি দেওয়া রয়েছে, এই বীজগণিতীয় রাশিগুলো দ্বারা কি বোঝায় এগুলো আমাদেরকে এখন লিখতে হবে। সবার প্রথমে দেওয়া রয়েছে 9x, এই 9x বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় এটা আমরা এখন লিখবো। এখানের মধ্যে সবার প্রথমে লিখবো সমাধান। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 9x, তাহলে 9x দ্বারা কি বোঝায় আমরা লিখবো 9x হচ্ছে 9x অর্থাৎ 9 ইন্টু x, তাহলে 9 ইন্টু এক্স, বা আমরা আরেকভাবে লিখতে পারি তা হচ্ছে এক্স ইন্টু 9, দুইটি কিন্তু একই কথা। 9 ইন্টু এক্স যেই ফলাফল হবে এক্স ইন্টু 9 একই ফলাফল হবে। তাহলে এখন লিখবো অর্থাৎ এক্স এর 9 গুণ। তাহলে আমরা কি বুঝলাম? 9x হচ্ছে 9 ইন্টু এক্স বা এক্স ইন্টু 9, অর্থাৎ এক্স এর 9 গুণ। x কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, x এর 9 গুণ হচ্ছে 9x। আমরা x কে 9 দ্বারা গুণ করলে এই 9x পাবো। এই 9x দ্বারা এই কথাটি বোঝায় যে 9x হচ্ছে 9 ইন্টু x বা x ইন্টু 9, অর্থাৎ x এর 9 গুণ। আমরা কিন্তু এই সংখ্যাগুলো এবং অক্ষরগুলো ইংরেজিতে লিখব। 9 গুণ, আমরা যদি এখানে বাংলায় 9 গুণ লিখি তাহলে কিন্তু চলবে না, এখানে আমরা ইংরেজিতে 9 এই সংখ্যাগুলো লিখব, অক্ষর এবং সংখ্যাগুলো ইংরেজিতে লিখে দিব। x এর 9 গুণ। তাহলে 1 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করলাম। এরপরে আমরা এখন 2 নম্বর যেই প্রশ্নটা দেওয়া রয়েছে 5x + 3, আর 3 নম্বর যেই প্রশ্ন 3a + 4b, দুইটা একই রকমের। আমি এখন 3 নম্বরটা করে দিব।
তাহলে 2 নাম্বারটা আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে এখানে আমাদের এখন লিখবো যে 3 নাম্বার 3a + 4b, এখন লিখবো হচ্ছে 3a + 4b হচ্ছে 3a, এটি দ্বারা কি বোঝায় a এর 3 গুণ অর্থাৎ 3 গুণ, আর 4b দ্বারা কি বোঝায় b এর 4 গুণ। তাহলে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ, এটি বোঝায়। আমরা এই কথাটি এখন এখানে লিখব, a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। তাহলে আমরা কি লিখলাম, 3a + 4b হচ্ছে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ, অর্থাৎ a এর 3 গুণ অর্থাৎ 3a, b এর 4 গুণ অর্থাৎ 4b, আর মাঝখানে যোগ চিহ্ন অর্থাৎ এই দুইটাকে একসাথে করতে হবে। তাহলে এটাই লিখলাম যে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। তাহলে আমরা 3 নাম্বারটার সমাধান করলাম। একই রকমভাবে কিন্তু আমরা 2 নাম্বারটাও করব, যে x এর 5 গুণের সাথে 3 যোগ। এখন আমরা যেই কাজটা করব, এই যে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এই অঙ্কগুলো আমরা এখন আমাদের এই 6 নাম্বার অঙ্কটা সমাধান করে দিব। কারণ 6 নাম্বারটা যদি সমাধান করে দেই তাহলে বাকি কয়েকটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। তাহলে 6 নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে, আমরা এখন এই প্রশ্নটা এখানে আমাদের লিখব যে 7x - 3y / 4, এখানে লিখব হচ্ছে, তাহলে 7x - 3y / 4 হচ্ছে, আমরা যদি এই যে / 4 এতটুকু যদি আমরা যদি ভুলে যাই তাহলে কি থাকবে, তাহলে থাকবে 7x - 3y, আর 7x - 3y দ্বারা কি বোঝায় x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, আর বিয়োগ করলে কি বের হয় বিয়োগফল। তাহলে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলের 1/4। কত চতুর্থাংশ? 1/4। কারণ মনে রাখতে হবে, যদি এই ভাগ চিহ্নের পরে যদি 4 থাকে, এই 4 দ্বারা বোঝায় চতুর্থাংশ, আর যেহেতু এই সম্পূর্ণটাকে আমরা ভাগ করব 4 দ্বারা, আর কোনো কিছু এখানে নাই, আমরা কিন্তু এই কথাটাকে আরেকভাবে লিখতে পারি, এটা আমি এখানের মধ্যে পাশে দেখাচ্ছি। তা হচ্ছে 7x - 3y ব্র্যাকেট দিয়ে ইন্টু 4 1/4, অর্থাৎ 7x - 3y ইন্টু 1/4। তাহলে এটা যা, এটাও কিন্তু হুবহু তা। এখানে কি করা হয়েছে, এই বিয়োগ ফলটাকে ভাগ চিহ্নের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, দুইটাই একই অর্থ প্রকাশ করে। তাহলে এই যে এখানের মধ্যে 1/4, কখনো যদি এই ভাগ চিহ্নের নিচে 4 থাকে তাহলে বুঝতে হবে চতুর্থাংশ, আর উপরের সংখ্যাটা কি 1 অর্থাৎ 1, তাহলে 1/4। যদি ভাগ চিহ্নের নিচে 5 থাকে তাহলে পঞ্চমাংশ অর্থাৎ 1/5। যদি 7 থাকে তাহলে 1/7। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানের মধ্যে উপরে হচ্ছে একটা বিয়োগ ফল, আর নিচে হচ্ছে 4 দ্বারা ভাগ। তাহলে আমরা বলবো যে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের 1/4। এই কথাটা আমরা এখন এখানের মধ্যে লিখে দিব। তাহলে এখানে মধ্যে আমরা কি লিখলাম, 7x - 3y / 4 হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফল, কারণ এখানে বিয়োগ চিহ্ন দেওয়া, বিয়োগ ফলের অর্থাৎ সম্পূর্ণটা বিয়োগ করলে যেই ফলাফলটা বের হবে সেই বিয়োগ ফলের 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, কারণ এখানে 4 দ্বারা ভাগ করা হয়েছে, আর 4 থাকলে চতুর্থাংশ, আর এখানে যেহেতু উপরে 1, বুঝতে হবে যে উপরে 1 আছে, তাহলে এখানে 1/4। উপরে 1 না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা অন্য কিছু বলতাম, যদি 2 থাকতো তাহলে আমরা কি বলতাম অর্ধেক বা 2/4। কি বলতাম 2/4, এরকম ভাবে বলতাম। তাহলে সম্পূর্ণটা একটা বিয়োগ ফল, আর নিচে হচ্ছে 4, তাহলে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের 1/4। কত চতুর্থাংশ? 1/4। এটি হচ্ছে আমাদের এই 6 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে আমরা 6 নাম্বারটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা 5 নাম্বার 7 নাম্বার এগুলো করতে পারবো। কারণ 5 নাম্বারের খেয়াল করবেন 5 নাম্বারের নিচে কিন্তু 2 দেওয়া, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে আমরা যখন কোনো কিছুকে 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা মানে কি 2 ভাগ করা, তাহলে 2 ভাগ করা মানে কি অর্ধেক অর্ধেক করে ফেলা। তাহলে তখন আমরা বলবো যে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের সমষ্টি, যোগ চিহ্ন দেওয়া, সমষ্টির অর্ধেক, কারণ 2 দ্বারা ভাগ করা হয়েছে অর্ধেক। এখানে আমরা বললাম যে 1/4।
একই রকমভাবে আমরা এই সবগুলো অঙ্ক করব। এখন আমরা যেই বিষয়টা সেটা হচ্ছে এই 9 নম্বর অঙ্কটা করব, কারণ 9 নম্বর অঙ্কটা যদি করি বাকিগুলো আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমরা এখন 9 নম্বর প্রশ্নটা এখানের মধ্যে উঠাবো। 2 ডিভাইডেড বাই 3 এর পাশে ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই প্লাস জেড দেওয়া রয়েছে। আমরা কি লিখব যে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এই যে এখন এই যে আমরা যে 9 নম্বর অঙ্কটা করব, এটা করার পরে আপনারা এই 6 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন, কারণ এখানে পুরোপুরি ভাগ করা হয়েছে 4 দ্বারা, আর কিছু বলা হয়নি। এখানে এই যে ব্র্যাকেটটা দেওয়া হয়েছে এই ব্র্যাকেটটা ভাগ চিহ্নের উপরে দেওয়া হয়নি, আলাদা করে দিছে। কেন আলাদা করে দিছে? এই যে সামনে 2 আছে, যদি এখানে 2 না থাকতো, যদি 1 থাকতো আমরা এই ব্র্যাকেটটাকে উপরেই উঠিয়ে দিতে পারতাম, কারণ এখানে এই যে আমরা উপরে লিখছি অর্থাৎ উপরে শুধু 1, এই জন্য আমরা সম্পূর্ণটাকে উপরে লিখে দিলাম। আর এখানে উপরে 2, এই জন্য আমরা সম্পূর্ণটাকে না লিখে আলাদা করে দেখালাম। আমরা পাশাপাশিও দেখাতে পারতাম, তখন আমরা লিখতাম 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা লিখবো যে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে, এখানে আমরা আগের সমষ্টিটা নির্ণয় করব। তাহলে সমষ্টিটা যদি নির্ণয় করি, কারণ যোগ চিহ্ন দেওয়া অর্থাৎ সমষ্টি, তাহলে আমরা লিখবো যে হচ্ছে এক্স ওয়াই ও জেড এর সমষ্টির এরপরে এখানে কি দেওয়া 2 ডিভাইডেড বাই 3, অর্থাৎ নিচে যেহেতু এই যে ভাগ চিহ্নের নিচে 3 থাকার কারণে আমরা বলবো তৃতীয়াংশ, আর ভাগ চিহ্নের উপরে কি লেখা 2 অর্থাৎ 2, তাহলে 2 তৃতীয়াংশ। কত তৃতীয়াংশ? 2 তৃতীয়াংশ। আমরা এই কথাটা এখানে লিখব। তাহলে এখানে আমরা কি লিখলাম 2 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এক্স ওয়াই ও জেডের সমষ্টির 2 তৃতীয়াংশ, অর্থাৎ এই সম্পূর্ণটার সমষ্টি নির্ণয় করলে যা হবে তার 3 ভাগের 2 ভাগ। এই রাশিটি দ্বারা কি বোঝায়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সমষ্টি যত হবে তার 3 ভাগের 2 ভাগ, 2 তৃতীয়াংশ। তাহলে আমরা এই যে 9 নাম্বারটা সমাধান করলাম, তাহলে এই 9 নাম্বারটা সমাধান করার কারণে এবং 6 নাম্বারটা সমাধান করার কারণে আমাদের কিন্তু এই যে 5 থেকে শুরু করে এই সবগুলো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো, কারণ এখানে 2 দ্বারা ভাগ করা হয়েছে, 4 দ্বারা ভাগ করা হয়েছে, এখানে আমাদের 7 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে 7 দ্বারা ভাগ করার কারণে এখানে আমরা কি বলবো 1/7। এখানে 3 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে এই সবগুলো অঙ্ক আমরা আশা করি এই যে আমরা এখানে 4টা অঙ্ক সমাধান করলাম, এই 4টা অঙ্ক সমাধান করার কারণে বাকি যে 6টা অঙ্ক, এখানে সর্বমোট 10টা অঙ্ক রয়েছে, এই 10টা অঙ্ক আমরা সবগুলোই আমরা করতে পারবো, কারণ এই সবগুলো এই 4টি অঙ্কের নিয়মের মতো এই সবগুলো অঙ্ক। এই যে আমাদের এখানে যে 7 নাম্বার প্রশ্নটা, এখানে কি বলা হয়েছে x কে 3 দ্বারা ভাগ করতে হবে, y কে 2 দ্বারা ভাগ করতে হবে, z কে 5 দ্বারা ভাগ করতে হবে, এবং এখানে আবার 2টা চিহ্ন দেওয়া প্লাস মাইনাস। তাহলে আমরা কি করব? আমরা বলবো যে x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে আমরা যে ভাগফলগুলো পাবো সেই প্রাপ্ত ভাগফলের সমষ্টি, কারণ এখানে যোগ চিহ্ন দেওয়া, তাহলে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে বিয়োগ করব। আমি আবারও বলতেছি x কে 3 দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল, কারণ আমরা ভাগ করলে ভাগফল পাবো, প্রাপ্ত ভাগফলের বিয়োগ অথবা বিয়োগফল। এটি হচ্ছে আমাদের এই 7 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা আশা করি এই যে আমরা 4টা অঙ্ক সমাধান করলাম, এই 4টা অঙ্ক সমাধান করার কারণে বাকি অঙ্কগুলো আমরা বুঝে বুঝে করতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমাদের বলা আছে যে প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা চিহ্নের মাধ্যমে আমাদের এখানের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া এগুলো লিখতে হবে। এখানে আমাদের সব কথাই দেওয়া আছে। একটু আগে কিন্তু যে অঙ্কগুলো দেওয়া ছিল আমরা কিন্তু সেগুলোকে কথাই লিখছি, আর এখন তারা কথাই দিয়ে দিছে। আমরা এখন সমাধানটা কি লিখবো, একটু আগে প্রশ্ন যেরকম ছিল ওরকম ভাবে আমরা এখন লিখবো। তাহলে এখানে সবার প্রথমে যেটা দেওয়া আছে যে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, তাহলে এখানে সমাধানের মধ্যে আমরা কি লিখবো যে সমাধান 1 নম্বর অঙ্কটার আমরা এখন সমাধান করব। তাহলে 1 নম্বরে x এর 4 গুণ, তাহলে সবার প্রথমে লিখবো যে x এর 4 গুণ হলো 4x, তার কারণ এখানে x কে 4 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে 4 গুণ হয়ে গেল 4x। আর এখানে বলা আছে y এর 5 গুণ, তাহলে এখানে লিখবো y এর 5 গুণ হলো 5y। তাহলে আমরা x এর 4 গুণ লিখলাম, y এর 5 গুণ লিখলাম। এখন আমাদেরকে বলা হয়েছে যে x এর 4 গুণের সাথে
ওয়াই এর 5 গুণ যোগ, অর্থাৎ আমাদেরকে যোগ করতে হবে। তাহলে যেহেতু যোগ করতে হবে তাহলে আমরা এখানে লিখবো এখানে অতএব নির্ণেয় যোগ, তাহলে এক্স এর 4 গুণ হচ্ছে 4x আর ওয়াই এর 5 গুণ হচ্ছে 5y, এবং এই দুইটাকে আমাদের যোগ করতে হবে। আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিব, বাস আমাদের এটাই উত্তর হয়ে গেল। একটু আগে এরকমভাবে দেওয়া ছিল, আমরা কথায় ভেঙে লিখছি যে এরকমভাবে যেভাবে আসে, আর এখন তারা কথায় দিয়ে দিছে, আমরা এইভাবে করে লিখতেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। 1 নম্বরটা যেরকম 2 নম্বরটা হুবহু একই রকম, এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, অর্থাৎ আমাদেরকে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ করতে হবে। 3 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখানে কিন্তু একটা বুঝার ব্যাপার আছে যে এখানে কিন্তু বলে নেই, একটু আগে প্রশ্নগুলোতে যেমন বলা আছে এক্স ওয়াই এ বি, কিন্তু এখানে 3 নম্বর প্রশ্নতে এরকম কিছু বলা নাই। এখানে বলা আছে যে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যা, অর্থাৎ অন্য একটি সংখ্যার দ্বিগুণ যোগ করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, আমরা সবার প্রথমে একটি সংখ্যা ধরে নিব, অপর একটি সংখ্যা ধরে নিব, অর্থাৎ মনে মনে, তখন ওই দুইটি সংখ্যার আমরা যোগ করব। তাহলে আমরা এখন ফলাফলটা লিখব এখানে যে 3 নম্বর প্রশ্ন, মনে করি একটি সংখ্যা হলো এক্স। তাহলে আমরা লিখে নিলাম যে একটি সংখ্যা হলো এক্স। এবার আমাদের প্রশ্নে কি বলছে, একটি সংখ্যার 3 গুণ। তাহলে আমরা এখানে লিখব যার 3 গুণ হলো, কত হবে 3 গুণ, এক্স এর 3 গুণ কত হবে 3x, কারণ আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে হবে 3x। তাহলে আমরা একটি সংখ্যা x যার 3 গুণ হলো 3x, এটা আমরা নির্ণয় করলাম। এরপরে বলা আছে অপর একটি সংখ্যার দ্বিগুণ। অপর একটি সংখ্যা কত সেটা কিন্তু আমাদের জানা নাই, তাহলে আমরা আবার লিখব যে অপর একটি সংখ্যা হলো, যেহেতু একটি সংখ্যা আমরা x ধরছি, তাহলে অপর একটি সংখ্যা অর্থাৎ অন্য একটি সংখ্যা আমরা তাদেরকে y ধরতে পারি। তাহলে তারা কি বলল, অপর একটি সংখ্যার দ্বিগুণ। তাহলে আমরা লিখব যার দ্বিগুণ হলো, তাহলে দ্বিগুণ বলতে বোঝায় 2 গুণ, তাহলে y এর 2 গুণ কত হবে 2y। তাহলে আমরা একটি সংখ্যার 3 গুণ হলো 3x, অপর একটি সংখ্যা y যার দ্বিগুণ হলো 2y। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ করতে হবে। তাহলে আমরা এখন এখানে লিখব অতএব নির্ণেয় যোগ। তাহলে নির্ণেয় যোগ কথাটা লেখার পরে এই যে 3 গুণ, x এর 3 গুণ হচ্ছে 3x আর y এর দ্বিগুণ হচ্ছে 2y, তাদেরকে যোগ করতে হবে, সুতরাং তাদের মাঝখানে আমরা যোগ চিহ্নটা দিয়ে দিব। সুতরাং হয়ে গেল যে আমাদের এটার সমস্যার সমাধান। একটি সংখ্যা হলো x যার 3 গুণ 3x, অপর একটি সংখ্যা হলো y যার দ্বিগুণ হলো 2y। আমাদের প্রশ্নে বলছে যে এই দুইটাকে যোগ করার জন্য আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে যোগ করে দিলাম। এখানে সর্বমোট 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক এই 2টি অঙ্কের নিয়মে আমরা করতে পারবো। তাহলে আমাদের এই যে 4 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে একটি সংখ্যার 4 গুণ, কোন সংখ্যা সেটা বলা নাই, আমরা এরকম ধরে নিব, তার 4 গুণ নির্ণয় করব। অপর একটি সংখ্যা, এটাও বলা নাই, আমরা আবার একটা সংখ্যা ধরে নিব, তার 3 গুণ আমরা নির্ণয় করব। 3 গুণ নির্ণয় করার পরে বিয়োগ করতে বলা হয়েছে, আমরা এই যোগের মতো বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করে দিব। আর এই যে 2 নম্বর অঙ্ক, এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, তাহলে 1 নম্বরে যেরকম ভাবে করলাম হুবহু একই রকম ভাবে সবার প্রথমে এর দ্বিগুণ নির্ণয় করব, সেখান থেকে বি বিয়োগ করে দিব। তাহলে এই 4টি অঙ্ক আশা করি আমরা পারবো। এখন আমরা আরো কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব। আমরা এখানে আমাদের আরো কয়েকটি প্রশ্ন তুললাম, এখান থেকে আবার কয়েকটা অঙ্ক করব, বাকিগুলো আপনারা একটু নিজেরা চেষ্টা করে দেখবেন। সবার প্রথমে 5 নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, অর্থাৎ আমাদেরকে এখানে এ থেকে বি এর বিয়োগফল বের করতে হবে। আর বিয়োগফল কখন বের হয়, বিয়োগ করলে। তাহলে এ থেকে বি কে আমরা বিয়োগ করব, তাহলে যে বিয়োগফলটা বের হবে সেই বিয়োগফলকে আমরা এ এবং বি এর যোগফল দ্বারা ভাগ করব, অর্থাৎ বিয়োগফলকে যোগফল দ্বারা ভাগ করব। তাহলে সবার প্রথমে আমরা বিয়োগফল বের করব, এখানে লিখব সমাধান। 5 নম্বর প্রশ্নের আমরা এখন সমাধান করব। তাহলে এখানে সবার প্রথমে আমরা লিখব যে এ থেকে বি এর বিয়োগফল হলো, তাহলে এ থেকে যদি আমরা বি কে বিয়োগ করি তাহলে কি হবে, এ থেকে বি কে বিয়োগ করলাম, অর্থাৎ এ মাইনাস বি। তাহলে এ থেকে বি এর বিয়োগফল হলো এ মাইনাস বি, এটি হচ্ছে বিয়োগফল। এখন আমরা লিখব এবং এ ও বি এর যোগফল নির্ণয় করব আমরা, এবং এ ও বি এর যোগফল হলো, তাহলে যোগফল, তাহলে তার মানে যোগ করতে হবে, তাহলে এ এবং বি
যোগ করতে হবে। তাহলে আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ যোগফল হলো a প্লাস বি। তাহলে বিয়োগফল হলো a মাইনাস বি এবং যোগফল হলো a প্লাস বি। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে বিয়োগফলকে যোগফল দ্বারা ভাগ করার জন্য। তাহলে আমরা লিখব, যেহেতু ভাগ অর্থাৎ নির্ণেয় ভাগফল, তাহলে বিয়োগফলকে আমরা ভাগ করব a মাইনাস বি, তাকে আমরা ভাগ করব কি দ্বারা ভাগ করব? a প্লাস বি দ্বারা ভাগ করব আমরা। তাহলে এটি নির্ণয় করলাম যে a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ করা হলো। তাহলে এটা হচ্ছে 5 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে একই রকম ভাবে আমরা 6 নম্বরটাও করতে পারবো। এখন আমরা 7 নম্বর যেই প্রশ্নটা, এখানে বলা হয়েছে যে 2কে x দ্বারা 5কে y দ্বারা 3কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ, অর্থাৎ আমাদেরকে এখানে প্রত্যেকটার ভাগফল বের করতে হবে। সবার প্রথমে 2কে x দ্বারা ভাগ করলে কত হয়, 5কে y দ্বারা ভাগ করলে কত হয়, 3কে z দ্বারা ভাগ করলে কত হয়, এগুলো বের করে সবগুলো ভাগফলকে একসাথে যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে এখন লিখব 7 নম্বর প্রশ্ন, যেহেতু এটা, তাহলে 7 নম্বর দিব, দিয়ে আমরা লিখব যে 2কে x দ্বারা ভাগ করলে ভাগফল হলো। তাহলে ভাগফল হলো, এরপর আমরা কি লিখব? যেহেতু আমরা ভাগ করতেছি তাহলে আমরা ভাগ চিহ্নটা দিলাম। এখন 2কে x দ্বারা ভাগ করতেছি, এখানে কাকে ভাগ করতেছি? 2কে ভাগ করতেছি কি দ্বারা ভাগ করতেছি? x দ্বারা ভাগ করতেছি। তাহলে এখানে আমরা 2কে x দ্বারা ভাগ করলাম। একই রকম ভাবে এখন বাকি দুইটাকেও আমরা এখানে আমাদের ভাগ করে লিখে দিব। 5কে y দ্বারা ভাগ করলে ভাগফল হলো। তাহলে এখানে আমরা কাকে ভাগ করতেছি? আমরা 5কে ভাগ করতেছি, কত দ্বারা ভাগ করতেছি? y দ্বারা ভাগ করতেছি। এখন আমরা লিখব যে 3কে z দ্বারা ভাগ করে, তাহলে আমরা কি লিখলাম? 3কে z দ্বারা ভাগ করলে ভাগফল হলো। এখানে আমরা 3কে ভাগ করতেছি z দ্বারা ভাগ করতেছি, অর্থাৎ 3 ডিভাইডেড বাই z, এটা হচ্ছে ফলাফল। তাহলে এখন আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে 2কে x দ্বারা 5কে y দ্বারা 3কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ, অর্থাৎ এখানে আমরা যতগুলো ভাগফল পেলাম এই সবগুলো ভাগফলকে এখন আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব অতএব নির্ণেয় যোগ। তাহলে আমরা যেহেতু এখানে যোগ করব, প্রথম ভাগফলটা হচ্ছে 2 ডিভাইডেড বাই x প্লাস পরের ভাগফলটা হচ্ছে 5 ডিভাইডেড বাই y এবং সর্বশেষ ভাগফলটা হচ্ছে 3 ডিভাইডেড বাই z। এটাই হচ্ছে আমাদের ফলাফল। কারণ আমাদেরকে বলে দিছে যে 2কে x দ্বারা 5কে y দ্বারা 3কে z দ্বারা ভাগ করার পর যে ভাগফল বের হবে সেই সবগুলো ভাগফলকে যোগ করার জন্য। তাহলে আমরা সবগুলোকে যোগ করে দিলাম। তাহলে আমাদের এই 7 নম্বর প্রশ্নের সমাধান করা শেষ। একই রকম ভাবে 8 নম্বরটাও a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ করতে হবে। এরপরে 9 নম্বর যেই প্রশ্নটা, এটা আমরা এখন কি করব? 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ, অর্থাৎ প্রথমে আমাদেরকে গুণফল বের করতে হবে, সেই গুণফলের সাথে r যোগ করতে হবে। তাহলে আমরা এখন এই 9 নম্বর প্রশ্নটার সমাধান করব। p কে q দ্বারা গুণ করলে গুণফল হলো, তাহলে আমরা যদি p কে q দ্বারা গুণ করি তাহলে ফলাফল কি হবে? pq। p কে q দ্বারা গুণ করলে গুণফল হয় pq। এখন আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে গুণফলের সাথে আর যোগ, অর্থাৎ যোগ করতে হবে, সর্বশেষ কথাটা হচ্ছে যোগ। তাহলে আমরা লিখব অতএব যে বাকিগুলোর যেরকম ভাবে আমরা লিখছি যে ভাগ করতে বলা হয়েছে তাহলে নির্ণয় ভাগফল, যোগ করতে বলা হয়েছে তাহলে নির্ণয় যোগ, এখানে আমাদেরকে যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব অতএব নির্ণয় যোগ। তাহলে প্রাপ্ত গুণফল হলো pq, তার সাথে আর যোগ করতে হবে, অর্থাৎ pq প্লাস r। এটি হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে 10 নম্বর প্রশ্নটাও একই রকম, x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ, তখন আমরা লিখব যে নির্ণয় বিয়োগ, এভাবে করে লিখে দিব। তাহলে এখানে আমাদের যে 6টি প্রশ্ন রয়েছে, এখানে আমরা 3টি প্রশ্নের সমাধান করলাম। ঠিক এগুলোর মতো করে আমরা বাকিগুলো করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা আরো অন্য ধরনের কিছু অঙ্কের সমাধান করব। আমরা এখানে আরেক ধরনের কিছু প্রশ্ন এখানে আমরা লিখলাম, 2টি প্রশ্ন। এখানে প্রথম প্রশ্নতে বলা হয়েছে যে 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। একই রকমভাবে আরেকটা প্রশ্ন, রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। অর্থাৎ আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা অঙ্ক যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আরেকটা অঙ্ক নিজেরা করতে পারবো। প্রথম যেই প্রশ্ন, এখানে বলা হয়েছে যে এই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। অর্থাৎ এখানে দুইটা প্রশ্ন, কয়টি পদ আছে এবং
পদগুলো কি কি এগুলো আলাদা করে আবার দেখিয়ে দিতে হবে। তাহলে এখন পদ কিভাবে নির্ণয় করে আমরা কিন্তু আজকের আলোচনার একেবারে শুরুর দিকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে পদ কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে পদ কি? পদ হলো বীজগণিতীয় রাশির যে অংশ যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। তাহলে এটি হচ্ছে একটি বীজগণিতীয় রাশি। এখানের মধ্যে আমরা প্লাস এবং মাইনাস এই দুইটা চিহ্ন দেখব। মনে রাখতে হবে যে গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন এই দুইটা চিহ্ন কিন্তু পদগুলোকে আলাদা করে না। এখানে খেয়াল রাখতে হবে যে গুণ চিহ্নের বাম দিকে এবং ডান দিকে মিলে একটা পদ হয়। একই রকমভাবে ভাগ চিহ্ন তার বাম দিক এবং ডান দিকে যা থাকে তাদেরকে নিয়ে একটা পদ হয়। আর প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন এই দুইটি চিহ্ন পদগুলোকে আলাদা আলাদা করে। অর্থাৎ এই দুইটি চিহ্নের মাধ্যমে আমরা পদগুলোকে আলাদা করে বলতে পারবো যে এখানে এতটা পদ আছে এবং পদগুলো এইগুলো এগুলো। কিন্তু গুণ আর ভাগ চিহ্নের মাধ্যমে কিন্তু এগুলো বলতে পারবো না। গুণ চিহ্ন তার দুই দিককে এক বানায় ফেলে, ভাগ চিহ্ন তার দুই দিককে এক বানায় ফেলে। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি যে এই যে প্লাস চিহ্ন, এখানে ভাগ চিহ্ন এবং এখানে গুণ চিহ্ন। তাহলে আমরা বলতে পারি যে এই যে ভাগ চিহ্ন তার বাম দিক এবং ডান দিক মিলে একটা পদ, আর এই যে গুণ চিহ্ন তার বাম দিক এবং ডান দিক মিলে একটা পদ। তাহলে আমরা এখানে কয়টা পদ পেলাম? দুইটা পদ। আর এই যে এখানে 2x রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা, কারণ এটা প্লাস চিহ্নের সাথে সংযুক্ত। 3y ডিভিশন 4x এই সম্পূর্ণটা প্লাস চিহ্নের সাথে সংযুক্ত। আর এই যে 5x ইন্টু 8y এই সম্পূর্ণটা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত আছে এই রাশিতে। যদিও দেখে মনে হচ্ছে যে 1 2 3 4 5 5টা পদ, কিন্তু আসলে না, এখানে 3টা পদ আছে। 1 কারণ এটা যোগ চিহ্নের মাধ্যমে সংযুক্ত 1, এরপর হচ্ছে ডিভিশনের মাধ্যমে বাম দিক ডান দিক মিলে একটা, তাহলে 2, আর এই যে 5x ইন্টু 8y এই সম্পূর্ণটা মিলে একটা, তারা মাইনাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত, তাহলে 3টা 1 2 3 3টি পদ আছে। আমরা এই পদগুলোকে এখানের মধ্যে লিখে দিব। তাহলে এখন আমরা এখানে লিখব যে সবার প্রথমে আমরা লিখব সমাধান। আমরা এখন প্রথম প্রশ্নটার সমাধান করব। লিখব 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y এই রাশিটিতে 3টি পদ রয়েছে। আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে কয়টি পদ আছে, আমরা লিখব 3টি পদ আছে। এখন লিখব পদগুলো হলো, এখন আমরা এই পদগুলোকে সবগুলোকে লিখে দিব। 3টি পদ আলাদা আলাদা করে লিখব। প্রথম পদ 2x কমা চিহ্ন দিয়ে, দ্বিতীয় পদ 3y ডিভিশন 4x কমা চিহ্ন দিয়ে, তৃতীয় পদ 5x ইন্টু 8y। এবার এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আমরা যখন পদ নির্ণয় করব, খেয়াল করতে হবে এখানে আমরা যখন পদ নির্ণয় করব তখন আমরা প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন এই দুইটা চিহ্নকে আমরা এখানে দেখাবো না। আমি আবারও বলতেছি, প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন এই দুইটি চিহ্নকে আমরা দেখাবো না। যেমন এখানে প্লাস চিহ্ন আমরা এখানে দেখাই নেই, এখানে মাইনাস চিহ্ন আমরা দেখাই নেই, 5 এর সামনে কিন্তু মাইনাস চিহ্ন দেই নেই। তো পদ যখন আমরা নির্ণয় করব তখন আমরা প্লাস মাইনাস চিহ্ন দেখাবো না, কারণ আমরা এই দুইটা চিহ্নের মাধ্যমে তো পদগুলোকে আলাদা করলাম। এখন আমি যদি মাইনাস চিহ্ন এটার সাথে যুক্ত করে দিই তাহলে আলাদা করা হলো কিভাবে? এই জন্য আমরা প্লাস এবং মাইনাস এই দুইটা চিহ্নকে দেখাবো না, কিন্তু যদি ভাগ চিহ্ন অথবা গুণ চিহ্ন থাকে এদেরকে দেখাবো। মানে এটা তো আলাদা করে নাই, বরং এরা আরো এক করে ফেলছে, এই জন্য এইগুলোকে দেখাবো। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে প্লাস মাইনাস চিহ্নগুলো আমরা সহগ যখন নির্ণয় করব, সহগ নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমরা প্লাস মাইনাস চিহ্ন দেখিয়ে দিব। প্লাস চিহ্ন না দেখালেও সেখানে বুঝাই যায় যে সেখানে প্লাস চিহ্ন আছে, কিন্তু মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই সেখানে মাইনাস চিহ্ন দিতে হবে। আবারও বলতেছি, সহগ নির্ণয় করার ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন থাকলে তাদেরকে আমরা দেখিয়ে লিখব। অর্থাৎ যেমন যদি এরকম থাকে যে মাইনাস 2x, এখন যদি প্রশ্নে বলা হয় যে x এর সহগ কত, আমরা বলবো x এর সহগ -2, অর্থাৎ চিহ্ন সহকারে বলবো। কিন্তু যখন বলবে পদের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস চিহ্নটা দিব না, আমরা শুধুমাত্র বাকিগুলো লিখে দিব। যেমন এখানের পদ হলো 2x, এখানের পদ 3y ডিভিশন 4x, এখানের পদ 5x ইন্টু 8y। আমরা এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখবো। তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে যে কয়টি পদ আছে, আমরা বললাম 3টি পদ, একটি পদ, এখানে আরেকটি পদ, আর এখানে আরেকটি পদ, সর্বমোট 3টি পদ। এবং পদগুলোকে আলাদা করে লেখার জন্য বলা হয়েছে। পদগুলো কি কি এই জন্য আমরা সবগুলোকে আলাদা করে লিখে দিলাম। এই অঙ্কটার মতো হুবহু আমরা এই পরের অঙ্কটা আশা করি ইনশাল্লাহ সবাই পারবো। আমরা এই অঙ্কটা সবাই চেষ্টা করব।
আমরা এখন অন্য নিয়মের আরও কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব। আমরা এখানে আমাদের নতুন করে কিছু প্রশ্ন লিখলাম। সবার প্রথমে এখানে লেখা আছে যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়নি যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো এবং পদগুলো কি কি তাও লেখো, এটা কিন্তু বলা হয়নি। সুতরাং পদগুলো কি কি এগুলো লিখতে হবে না, শুধুমাত্র লিখতে হবে যে কয়টি পদ আছে, কারণ তারা বলে দিছে যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এখানে আমাদের সর্বমোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তাহলে সবার প্রথমে 7xy, আমরা জানি যে পদ সংখ্যা, আমরা পদ কিভাবে নির্ণয় করব, প্লাস মাইনাস চিহ্নের মাধ্যমে আমরা পদগুলোকে আলাদা করব, আর ইনটু ডিভিশন, এই দুইটি চিহ্নের মাধ্যমে পদ, দুই দিকের পদগুলো একসাথে হয়ে যাবে। অর্থাৎ তাহলে এখানের মধ্যে সবার প্রথমে 7xy, এখানে কিন্তু পুরোটা একটা পদ, এটা প্লাস 7, এখানে কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে প্লাস 7xy এটা হচ্ছে একটি পদ। তাহলে এটা আর আমরা এখানে সমাধান করলাম না, এটা আমরা শুধু লিখে দিব যে 7xy রাশিটিতে একটি পদ রয়েছে। 2 নম্বর প্রশ্ন, 2a প্লাস b, এখানে কয়টি পদ রয়েছে, এখানে 2টি পদ রয়েছে। কিভাবে, প্লাস চিহ্নের এখানে রয়েছে 2a, প্লাস চিহ্নের এদিকে রয়েছে b, তাহলে এটা দুইটা অংশ, 2a আর b দুইটা অংশ, তাহলে এখানে দুইটা পদ রয়েছে। আমরা এখানে লিখব সমাধান। তাহলে এখানে মধ্যে আমরা লিখব 2a প্লাস b রাশিটিতে, এখানে কয়টি পদ রয়েছে, এখানে 2a একটি পদ, b আরেকটি পদ, অর্থাৎ এখানে এই প্লাস চিহ্নের মাধ্যমে এখানে পদগুলো আলাদা হয়ে গেল। কয়টি পদ, 2টি পদ। তাহলে আমরা লিখব রাশিটিতে 2টি পদ রয়েছে। আমরা যদি এই যে ইংরেজিতে যদি সংখ্যা লিখি তাহলে ইংরেজিতে লিখবো, আর যদি বাংলা লিখতে চাই তাহলে লিখবো 2টি, একবার বানান করে লিখে দিব। এটাই হচ্ছে আমাদের এই 2 নম্বর প্রশ্নের সমাধান, এক কথায় উত্তর। কারণ আমাদের প্রশ্নে বলে দিছে যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো, এখানে কিন্তু পদগুলো কি কি এটা আলাদা করতে বলে নেই, শুধুমাত্র কয়টি পদ এটা জানতে চেয়েছে। তাহলে এখানের মধ্যে এই রাশিটিতে 2টি পদ রয়েছে, এটাই উত্তর। এরপরে 3 নম্বর যেই প্রশ্নটা, এটা আমরা এটার মাধ্যমে করতে পারবো একই রকমের, এখানে কয়টি পদ আপনারা বের করবেন। এরপরে 4 নম্বর যেই প্রশ্ন, এখানে 5a প্লাস 7b ইন্টু এক্স মাইনাস 3c ডিভিশন y, এখানে কয়টি পদ রয়েছে এটা আমরা এখন নির্ণয় করব। আমরা এখানে 4 নম্বর প্রশ্নটা লিখব। তাহলে এখানে কয়টি পদ রয়েছে, আমরা জানি যে ইনটু এবং ডিভিশন এই দুইটি চিহ্ন, তাদের দুই দিক মিলে একটা পদ হয়। তো এই যে এখানে ইনটু চিহ্ন, তার বাম দিক এবং ডান দিক মিলে একটা পদ, অর্থাৎ 7b ইনটু এক্স সম্পূর্ণটা একটা পদ, 3c ডিভিশন y সম্পূর্ণটা মিলে একটা পদ। তাহলে এখানে কয়টা পদ রয়েছে, 5a একটি পদ, 7b ইনটু এক্স আরেকটি পদ, 3c ডিভিশন y আরেকটি পদ। মনে রাখতে হবে প্লাস এবং মাইনাস চিহ্ন কিন্তু পদগুলোকে আলাদা আলাদা করে ফেলে। তাহলে এই প্লাস চিহ্নের মাধ্যমে এটা একটা আলাদা হয়ে গেল, 7b ইন্টু এক্স আলাদা হয়ে গেল, এই মাইনাস চিহ্নের কারণে 3c ডিভিশন y আলাদা হয়ে গেল। এই জন্য আমরা এখানে বলবো যে 1 2 3 তিনটি পদ রয়েছে। এটি হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা তাহলে এখানে নির্ণয় করলাম যে কয়টি পদ রয়েছে, 3টি পদ। 5 নম্বর প্রশ্নটা কিন্তু হুবহু একই রকমের প্রশ্ন, এখানেও কয়টি পদ রয়েছে নির্ণয় করতে হবে। তাহলে আমরা আশা করি এই 2টি প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা বাকি যে 3টি প্রশ্ন সেগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদেরকে বলা হয়েছে যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। সহগ কি, আমরা কিন্তু আমাদের এই আজকের পর্বের শুরুতেই আলোচনা করেছি যে সহগ হলো যে কোনো রাশিতে চলকের সাথে যে সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসাবে যুক্ত থাকে তাদেরকে আমরা সহগ বলে থাকি। তাহলে এখানে আমাদের সর্বমোট 60টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 60টি প্রশ্নের মধ্যে আমরা এখন সবার প্রথমে যেই প্রশ্নটি 6b, এখানে সহগ কোনটি এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে চলক কোনটি, চলক হচ্ছে b, তাহলে b এর সাথে 6 গুণ আকারে যুক্ত আছে, কারণ 6b বলতে বোঝানো হয় 6 ইন্টু b, তাহলে b হচ্ছে চলক, তার সহগ হলো 6। আমরা এটা এখানে আমাদের লিখব যে সমাধান 1 নম্বর প্রশ্ন 6b সমান 6 ইন্টু b। অতএব তাহলে এখানে আমরা বলবো যে চলক যেহেতু b, তাহলে আমরা বলবো b এর সহগ হলো 6। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ আমরা যে পদ দেওয়া থাকবে সেখানের চলকের সহগ নির্ণয় করব। তাহলে চলক হচ্ছে b, তার সহগ হচ্ছে 6। আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। এখন আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2x প্লাস 5ab। মনে রাখতে হবে আমরা যখন সহগ নির্ণয় করব তখন আমরা যেহেতু এখানে বলে দিছে প্রত্যেক পদের
অর্থাৎ প্রতিটি প্রশ্নে যতগুলো পদ থাকবে সবগুলো পদের সহগ নির্ণয় করতে হবে। তাহলে 1 2 3 এই তিনটি প্রশ্নে একটা করে পদ রয়েছে, আমরা তাদের সহগ নির্ণয় করব। 4 নম্বর প্রশ্নে 2টি পদ রয়েছে, 2x একটি পদ, 5ab একটি পদ। তাহলে এই 2টি পদের সহগ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন এখানে লিখব যে 4 নম্বর প্রশ্ন 2x প্লাস 5ab, এখানে 2x সমান 2 ইন্টু x, অতএব তাহলে এখানে চলক কোনটা? চলক হচ্ছে x, তাহলে x এর সহগ হচ্ছে 2, কারণ 2 এখানে গুণক হিসেবে যুক্ত আছে। তাহলে লিখব অতএব x এর সহগ হলো 2। তাহলে এটা আমরা নির্ণয় করলাম। এখন আমরা লিখব যে 5ab, এখানে আমরা এটা লিখব 5ab সমান 5 ইন্টু ab। তাহলে এখানে চলক হচ্ছে ab চলক, তাহলে ab চলকের সহগ কত? 5, অতএব ab এর সহগ হলো 5। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে x এর সহগ হলো 2, ab এর সহগ হলো 5, এই দুইটাই হচ্ছে আলাদা আলাদা করে অ্যান্সার হবে। তাহলে এই যে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করলাম, আশা করি এই 4 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আমরা 5 নাম্বার 6 নাম্বারও অ্যান্সার করতে পারবো। আমরা এখন এই যে 6 নাম্বারটার আমরা এটা করব এখন, কারণ 6 নাম্বারটা করলে আমাদের 7 নাম্বারটাও হয়ে যাবে এবং আরও কিছু সন্দেহ দূর হয়ে যাবে। তাহলে 6 নাম্বার প্রশ্নটা এখন এইদিকে সমাধান করব আমরা। 6 নাম্বার প্রশ্ন বলা হয়েছে 14y মাইনাস 4z, এখানে 14y ইকুয়াল টু 14 ইন্টু y, অতএব y এর সহগ হলো 14। এটা হচ্ছে একটা অ্যান্সার। এখন আমাদের বাকি অংশের মান বের করতে হবে। মাইনাস 4z সমান মাইনাস 4 ইন্টু জেড। তাহলে মাইনাস 4 ইন্টু জেড, তাহলে এখানে বলবো অতএব জেড এর সহগ হলো মাইনাস 4। এইটার জন্য আমি এই অঙ্কটা আপনাদেরকে করতে চেয়েছি। তা হচ্ছে আমরা যখন সহগ নির্ণয় করব, তখন সহগ নির্ণয় করার ক্ষেত্রে প্লাস মাইনাস এই দুইটি চিহ্ন যদি থাকে আমরা তাদেরকে সহকারী লিখব। যেমন এখানে প্লাস 14, এই যে আমরা 14 লিখলাম, তার মানে কি প্লাস 14, আর এখানে আমরা লিখলাম মাইনাস 4, অর্থাৎ মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন সহকারী লিখলাম। যখন আমাদের একটু আগে যেমন আমরা নির্ণয় করেছিলাম যে পদগুলো কি কি, তখন আমরা কিন্তু পদগুলো আলাদা করতে গিয়ে প্লাস এবং মাইনাস এই দুইটা চিহ্নকে কিন্তু আমরা আলাদা করে দেখাই নাই, কারণ প্লাস মাইনাস চিহ্নের মাধ্যমে আমরা পদগুলোকে আলাদা করি, এজন্য প্লাস মাইনাস চিহ্ন দেখাতে হয় না। কিন্তু যখন আমরা সহগ নির্ণয় করব, সহগ নির্ণয় করার ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন দিয়েই লিখতে হবে। তাহলে এখানের মধ্যে জেড হচ্ছে চলক, আর জেটের সাথে মাইনাস 4 গুণাকারে যুক্ত আছে, সুতরাং মাইনাস 4 হচ্ছে এই জেটের সহগ। তাহলে এখানে জেটের সহগ হলো মাইনাস 4, যেহেতু এখানে মাইনাস 4 এখানে গুণক হিসেবে যুক্ত আছে, সুতরাং আমরা মাইনাস 4ই লিখব, মাইনাস চিহ্ন সহকারী লিখব। এই জন্য আমরা এই অঙ্কটা করিয়েছি। তাহলে এই যে পরের যে অঙ্কটা 7 নম্বর অঙ্ক, এখানে এক্স ওয়াই জেটের সাথে মাইনাস হাফ অর্থাৎ 1/2 গুণক হিসেবে যুক্ত রয়েছে। তাহলে এক্স ওয়াই জেটের সহগ কত হবে? মাইনাস হাফ অর্থাৎ 1/2, মাইনাস 1/2। তাহলে আমরা আশা করি যে এই যে আমরা এখানের মধ্যে 3টি অঙ্কের সমাধান করলাম, 1, 4 এবং 6, এই 3টি অঙ্কের মাধ্যমে আমরা বাকি অঙ্কগুলোরও সমাধান করতে পারবো। তাহলে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো, এই সবগুলো অঙ্ক আমরা ইনশাল্লাহ বাসায় চেষ্টা করব। আমরা এখানের মধ্যে নতুন কিছু প্রশ্ন লিখলাম, এগুলোর এখন আমরা সমাধান করব। সবার প্রথমে লেখা হয়েছে যে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আমরা জানি যে সহগ দুই ধরনের, একটা হচ্ছে সাংখ্যিক সহগ, একটা হচ্ছে আক্ষরিক সহগ। একটু আগে আমরা সাংখ্যিক সহগ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আক্ষরিক সহগ নিয়ে আলোচনা করব। আক্ষরিক সহগ বলতে বোঝানো হয় যে যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে আমরা বলি আক্ষরিক সহগ। তাহলে এখানে তারা কিন্তু নির্দিষ্ট করে বলে দিছে যে x এর আক্ষরিক সহগ। কার আক্ষরিক সহগ? x এর আক্ষরিক সহগ, অর্থাৎ অন্য কারোর আক্ষরিক সহগ বের করতে হবে না, এখানে শুধুমাত্র x এর আক্ষরিক সহগ বের করতে হবে। তাহলে প্রথম যে প্রশ্নটা এখানে বলা হয়েছে যে ax অর্থাৎ a এর সাথে x গুণাকারে রয়েছে। তাহলে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে x এর আক্ষরিক সহগ বের করতে হবে। তাহলে x এর সাথে a গুণাকারে যুক্ত রয়েছে, তাহলে x এর আক্ষরিক সহগ হলো a। তাহলে 1 নম্বরটা আমরা বুঝতে পারলাম, এই জন্য আমি এখানে লিখে দিলাম না। এরপরে 2 নম্বর প্রশ্ন ax প্লাস 3, এখানের মধ্যে 3 এর সাথে কিন্তু x নাই, সুতরাং এই 3 নিয়ে আমাদের কোনো আলোচনা করার দরকার নাই। ax
অর্থাৎ এখানে x এর সাথে a গুণাকারে রয়েছে, সুতরাং আমরা বলবো যে ax প্লাস 3 এখানে x এর সহগ আক্ষরিক সহগ হলো a। তাহলে 2 নাম্বারটা শেষ। এবার 3 নাম্বার যেই প্রশ্ন, এখানে বলা হয়েছে ax প্লাস bz, এখানে bz, এখানে কিন্তু x নাই, সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব ax নিয়ে। এখানে x এর সাথে a গুণাকারে রয়েছে, সুতরাং আমরা বলবো যে x এর আক্ষরিক সহগ হলো a। আমরা এখন এই 3 নাম্বার প্রশ্নটার এখানে সমাধানটা লিখে দিব। তাহলে আমাদের 3 নাম্বার প্রশ্নে ax প্লাস bz, এটা আমরা এখানে লিখব। এই ax প্লাস bz এর মধ্যে আমরা লিখব যে এখানে ax সমান a ইন্টু x। আমাদেরকে যেহেতু নির্দিষ্ট করে প্রশ্নে বলা আছে যে x এর আক্ষরিক সহগ, সুতরাং x যার যার সাথে থাকবে আমরা তাদেরকে নিয়ে এখানে আলোচনা করব। তাহলে ax ইকুয়াল টু a ইন্টু x, অতএব x এর সহগ হলো a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে এই bz নিয়ে আলোচনা করতে হবে না, কারণ এখানে কোনো x নাই। তাহলে এই 3 নাম্বারটা আমরা সমাধান করলাম। এরপর 4 নাম্বার যেই প্রশ্ন pxy, এটার সমাধান কিভাবে করব আমরা এখানে আমাদের করি। এখানে pxy ইকুয়াল টু, অর্থাৎ pxy ইকুয়াল টু, এখানে আমাদেরকে কি করতে হবে, x এর সহগ বের করতে হবে। তাহলে x বাদে কি রয়েছে, py রয়েছে, এবং এখানে কিন্তু সবগুলো গুণাকারে p ইন্টু x ইন্টু y। তাহলে x বাদে বাকি রইল কি, p এবং y। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে py ইন্টু এক্স, তাহলে কি কোনো সমস্যা আছে? না, তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমরা পি ওয়াই এর সাথে এক্স গুণ দিলে পি এক্স ওয়াই হবে। তাহলে এখানে এক্স এর সাথে কি গুণাকারে রয়েছে, পি ওয়াই গুণাকারে রয়েছে। তাহলে আমরা বলবো অতএব এক্স এর সহগ হলো পি ওয়াই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাদেরকে নির্দিষ্ট করে বলে দিছে যে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করার জন্য। তাহলে এক্স বাদে বাকি কি রইল, পি ওয়াই, এবং দুইটাই কিন্তু অক্ষর এবং সবগুলো গুণাকারে রয়েছে। তাহলে আমরা এই পি ওয়াইকে আমরা এভাবে লিখে দিব যে পি ওয়াই ইন্টু এক্স। তাহলে এখানে এক্স এর পরে ওয়াই রয়েছে, আমরা যদি ওয়াইটাকে আগে লিখতাম কোনো সমস্যা ছিল, যে পি ওয়াই এক্স, তাহলে কোনো সমস্যা ছিল না। এই যে এখানে আমরা এটাই করলাম যে পি ওয়াই ইন্টু এক্স। তাহলে এক্স এর আক্ষরিক সহগ হলো পি ওয়াই। তাহলে এক্স এর আক্ষরিক সহগ কিভাবে আমরা নির্ণয় করব, শুধু এক্স না, আমাদেরকে যদি প্রশ্নের মধ্যে যেটা বলবে, যদি বলে এ এর আক্ষরিক সহগ নির্ণয় করো, সি এর আক্ষরিক সহগ নির্ণয় করো, এটা প্রশ্নে বলে দিবে। তাহলে যার আক্ষরিক সহগ বের করতে বলবে, আমরা দেখব প্রশ্নের মধ্যে সেটা কার সাথে আছে। এখানে এক্স এর সাথে এ আছে, সুতরাং এ কে আমরা নিয়ে নিব, 3 এর সাথে নাই, 3 কে নিব না। এখানে বি জেটের সাথে এক্স নাই, বি জেট নিব না, যার সাথে থাকবে আমরা তাকে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এক্স এর আক্ষরিক সহগ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম, বাকিগুলো আপনারা নিজেরা করবেন ইনশাল্লাহ। এরপরে যেই প্রশ্নটা এখানে বলা হয়েছে, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। অর্থাৎ তারা বলে দিয়েছে যে x দ্বারা, শুধু x দ্বারা একটি কলমের দামকে বুঝাবে এবং শুধু y দ্বারা একটি বইয়ের দামকে বুঝাবে। তাহলে নিচে যে বীজগণিতীয় রাশিগুলো দেওয়া রয়েছে এগুলো দ্বারা কি বোঝায়? সবার প্রথমে রয়েছে 3y, এটি দ্বারা কি বোঝায় আমরা এখন এখানে করব। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3y দ্বারা কি বোঝায়। তাহলে আমরা জানি যে y দ্বারা বোঝায় একটি বইয়ের দাম, এখানে রয়েছে 3y, অর্থাৎ 3 দ্বারা y কে গুণ করা হয়েছে, তার মানে কি 3টি বইয়ের দাম। একটি বইয়ের দাম যদি y টাকা হয়, 3টি বইয়ের দাম হবে 3y টাকা, কারণ এখানে 3 দ্বারা y কে গুণ করা হয়েছে। তাহলে আমরা বলবো যে 3y দ্বারা 3টি, অর্থাৎ এই যে 3টি বইয়ের দামকে বোঝানো হয়েছে। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা পাশে লিখে দিব অ্যান্সার। আমাদেরকে বলা হয়েছে যে 3y দ্বারা কি বোঝানো হয়, আমরা জানি যে y দ্বারা একটি বইয়ের দাম আমাদের প্রশ্নে বলে দিছে, তাহলে 3y দ্বারা 3টি বইয়ের দামকে বোঝায়। তাহলে 1 নম্বর প্রশ্নের আমরা সমাধান করলাম। তাহলে এখন আমরা আলোচনা করব আমাদের এই 3 নম্বর প্রশ্নটা নিয়ে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x প্লাস 9y। আমরা 3 নম্বর অঙ্কটা যদি বুঝতে পারি তাহলে 4 নম্বর এবং 5 নম্বরটাও আমরা করতে পারবো। তাহলে আমরা 3 নম্বরটা এখানে লিখে নেই যে x প্লাস 9y হলো, এখানে শুধু একটা x দেওয়া, তাহলে একটা x দ্বারা একটি কলমের দামকে বোঝানো হয় এখানে বলা আছে। আর 9y দ্বারা কি বুঝাবে, y দ্বারা বোঝায় একটি বইয়ের দাম, 9y দ্বারা বুঝাবে 9টি বইয়ের দাম, এবং মাঝখানে যোগ চিহ্ন দেওয়া, সুতরাং সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা লিখব যে x প্লাস 9y হলো
একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি। এটি হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার। এখানে কি বলল, এক্স দ্বারা বোঝাবে একটি কলমের দাম, 9y দ্বারা বোঝাবে 9টি বইয়ের দাম, মাঝখানে যোগ চিহ্ন অর্থাৎ সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা বলবো এক্স প্লাস 9y হলো একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি অর্থাৎ যোগফল। তাহলে এই যে 3 নম্বর অঙ্কটা যদি আমরা বুঝতে পারি তাহলে 4 নম্বর 5 নম্বরটা আমরা করতে পারবো। 5x দ্বারা কি বুঝাবে, 8y দ্বারা কি বুঝাবে, মাঝখানে যোগ চিহ্ন অর্থাৎ সমষ্টি, এভাবে করে আমরা করতে পারবো। তাহলে এখানে যে অঙ্কগুলো আমরা করলাম, আমরা বিভিন্ন ধরনের কয়েকটা করে অঙ্ক করে দিলাম, বাকিগুলো আশা করি আপনারা নিজেরা পারবেন ইনশাআল্লাহ। আমরা এখানে আরও নতুন কয়েকটি প্রশ্ন এখানে মধ্যে লিখলাম। এখানে আমাদের সবার প্রথমে লেখা রয়েছে যে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং 3টি প্রশ্ন একই রকমের। আমরা একটি প্রশ্ন যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকিগুলো আমরা করতে পারবো। 1 নম্বর প্রশ্ন, 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? অর্থাৎ 5টি খাতার দাম বের করতে হবে, 6টি পেন্সিলের দাম বের করতে হবে, এরপর সবগুলো একসাথে যোগ করে দিতে হবে, কারণ মোট দাম জানতে চেয়েছে। তাহলে আমরা এখন সবার প্রথমে এখানে সমাধান লিখে নিব যে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা। তাহলে একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 5টি খাতার দাম কত হবে? আরো বেশি হবে, অর্থাৎ 5x টাকা। x এর সাথে 5 কে গুণ দিলে 5x টাকা হয়। তাহলে আমরা 5টি খাতার দাম বের করলাম। এখন আমাদেরকে বের করতে হবে 6টি পেন্সিলের দাম। আমরা এখানে লিখব যে একটি পেন্সিলের দাম কত দেওয়া রয়েছে, আমার এখানে y টাকা দেওয়া রয়েছে। তাহলে একটি পেন্সিলের দাম y টাকা, আমাদেরকে 6টি পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে 6টি পেন্সিলের দাম হবে 6y টাকা। একটি পেন্সিলের দাম যদি y টাকা হয় তাহলে 6টি পেন্সিলের দাম হবে 6 দ্বারা গুণ করলে 6y টাকা। তাহলে আমরা 5টি খাতার দাম পেলাম, 6টি পেন্সিলের দাম পেলাম। আমাদের প্রশ্নে বলা হয়েছে মোট দাম কত। মোট বলার কারণে আমরা যোগ করে দিব। তাহলে পুরো প্রশ্নটাকে আমরা এখানে আমাদের লিখে নিব যে অতএব 5টি খাতা ও 6টি পেন্সিল মোট দাম কত হবে? 5টি খাতার দাম 5x টাকা আর 6টি পেন্সিলের দাম 6y টাকা। আমাদেরকে বলা হয়েছে মোট দাম বের করার জন্য, এই জন্য আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে পাশে লিখে দিব টাকা। অর্থাৎ 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম হলো 5x + 6y টাকা। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে 1 নম্বর প্রশ্নটা আমরা যেভাবে সমাধান করলাম, একই রকমভাবে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। এই 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে মোট দাম কত, 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে মোট দাম কত। এরপরে নতুন আরেকটা প্রশ্ন এখানে বলা হয়েছে যে 1 হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত, 12টি কলার দাম কত। তাহলে 1 হালি কলার দাম যদি x টাকা হয়, 5 হালি কলার দাম কত হবে? 5x টাকা। 2 নম্বর প্রশ্ন, 12টি কলার দাম কত, 12টি কলার দাম কত। তাহলে এটা আমরা বের করব। তাহলে আমাদের এই 2 নম্বর প্রশ্নটা অনুযায়ী আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 12টি কলার দাম কত। 1 হালি কলার দাম যদি x টাকা হয় তাহলে 12টি কলার দাম কত হবে আমরা নির্ণয় করব। তাহলে দেওয়া আছে, আমরা সবার প্রথমে তথ্যটি লিখে নিলাম, 1 হালি কলার দাম x টাকা। তাহলে 1 হালি বলতে আমরা কয়টিকে বুঝি? 4টিকে বুঝি। তাহলে 4টি কলার দাম x টাকা। 1 হালি কলা বলতে যা বুঝবো, 4টি কলা বলতে তাই বুঝবো। তাহলে 4টি কলার দাম হচ্ছে x টাকা। তাহলে একটি কলার দাম কম হবে, উপরে x নিচে 4। 12টি কলার দাম কত হবে? একটি কলার দাম যত, 12টি কলার দাম তার চাইতেও বেশি হবে। তাহলে 12 দ্বারা আমরা উপরে গুণ করব। এখন 4 12-র মধ্যে যায় 3 বার, 3 4 12। তাহলে x × 3, আমরা যদি x কে 3 দ্বারা গুণ দেই ফলাফল হবে 3x টাকা। তাহলে 1 হালি কলার দাম যদি x টাকা হয় তাহলে 12টি কলার দাম হবে 3x টাকা। এটাকে কিন্তু আমরা আরেকভাবে করতে পারতাম যে 1 হালি কলার দাম x টাকা, আমাদেরকে বলা হয়েছে 12টি কলার দাম। তাহলে 12টি কলাকে আমরা হালিতে নিয়ে যাব, ওইভাবে করতে পারতাম যে আমরা লিখবো যে 4টি কলার সমান 1 হালি, অতএব একটি কলার সমান এত হালি, অতএব 12টি কলার সমান আমরা হালি বের করতাম, 3 হালি বের হবে। তাহলে সেই যে 3 হালি বের হবে তখন আমরা লিখবো যে 1 হালি কলার দাম x টাকা, অতএব 3 হালি কলার দাম 3x টাকা। ওইভাবে করা যাবে, কিন্তু এইভাবে করলে হয় কি অঙ্কটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে সহজে। 1 হালি বলতে 4টি, তাহলে 4টি কলার দাম x টাকা, একটি কলার দাম এত, অতএব 12টি কলার দাম 3x টাকা। তাহলে এই যে আমরা অঙ্কগুলো করলাম, এখানে আমাদের 2টি অঙ্ক করলাম, এই 2টি অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা বাকি সবগুলো অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ।
তাই আমরা আশা করব বাকি অঙ্কগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। এখন আমরা নতুন আরও কিছু প্রশ্ন এখানের মধ্যে লিখব। আমরা এখানের মধ্যে আরও কয়েকটি প্রশ্ন লিখলাম। সবার প্রথমে লেখা রয়েছে যে সঠিক উত্তরটি লেখো, অর্থাৎ এখানের মধ্যে সর্বমোট 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন, x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? এখানে অপশন দেওয়া রয়েছে, কোনটি হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে x এর দ্বিগুণ কত? x এর দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ x কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে x এর দ্বিগুণ হচ্ছে 2x। তাহলে 2x থেকে 5 বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করতে হবে, তাহলে ফলাফল 2x - 5। তাহলে আমরা এখানে দেখব যে 2x - 5 কোথায় রয়েছে, এই যে খ নাম্বার অপশনে রয়েছে 2x - 5। তাহলে আমরা বলবো যে এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্ন, a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে? তাহলে a এর 3 গুণ কত হবে? a এর 3 গুণ হবে 3a। a এর 3 গুণ হবে 3a, তার সাথে x এর y গুণ, x এর y গুণ, তাহলে x কে যদি আমরা y দ্বারা গুণ দেই ফলাফল কি হয়? xy হয়। আমি একেবারে ছোট করে লিখতেছি, ফলাফল হয় xy। তাহলে 3a প্লাস xy। কেন? কারণ আমাদের প্রশ্নে বলে দিছে যে a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে, তাহলে a এর 3 গুণ হচ্ছে 3a আর x এর y গুণ হচ্ছে xy, তাদেরকে যদি আমরা যোগ করি তাহলে 3a প্লাস xy হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে 3a প্লাস xy ক নাম্বার অপশনে রয়েছে, সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 3 নাম্বার যেই প্রশ্ন, a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে? তাহলে a এবং c এর গুণফল কত হবে? a এবং c এর গুণফল, a কে c দ্বারা গুণ দিলে হয় ac। b এবং x এর গুণফল, অর্থাৎ b এবং x এর গুণফল যদি আমরা গুণ করি তাহলে ফলাফল হয় bx। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করতে হবে, অর্থাৎ ac মাইনাস bx। a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করতে হবে, অর্থাৎ ac মাইনাস bx। এখানে কোথায় রয়েছে এটি? ac মাইনাস bx গ নাম্বার অপশনে রয়েছে, সুতরাং গ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।